ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প নসু মামা ও আমি। গল্প পাঠে তনুশ্রী সাহা। নসু মামার চরিত্রে সব্যসাচী চৌধুরী, গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা নসু মামা ও আমি। ছেলে মানুষ তখন আমি, 8 বছর বয়স। দিদিমা বলতেন, তোর বিয়ে দেব ওই অতুলের সঙ্গে। মামার বাড়িতে মানুষ, বাবা ছিলেন ঘর জামাই। এসব কথা অবশ্যই আরো বড় হয়ে বুঝেছিলাম আমি। অতুল আমার দিদিমার সইয়ের ছেলে, বেশ লম্বা মতন ফর্সা গোছের ছেলেটা। আমাদের রান্নাঘরে বসে দিদিমার সঙ্গে আড্ডা দিত। অতুলকে আমার পছন্দ হতো না, কেমন ধারা যেন কথাবার্তা। আমায় বলতো, এই পাচি যা, এখানে কি, ওইদিকে গিয়ে খেলা করগে যা। কখনো বলতো, অমন দুষ্টুমি করবি তো ওই বাঁশবনে লম্বা শেয়ালটা আছে না, তার মুখে ফেলে দিয়ে আসবো কিন্তু বলে দিচ্ছি। অতুলকে সবাই বলতো ভালো ছেলে, লেখাপড়ায় বছর বছর ভালো হয়ে ক্লাসে উঠত। আমার ছোট মামার সঙ্গে কি সব ইংরেজি বলতো, যদি তার কিছু বুঝি। এই সব জন্যই হয়তো অতুলকে আমার মোটেই ভালো লাগতো না। তা সে যতই ভালো হোক, লোকে তাকে যতই ভালো বলুক। ভালো আমার লাগতো মুখুজ্জে বাড়ির নসুকে। কি সুন্দর ফর্সা চেহারা, ননি ননি গড়ন, ডাগর চোখ দুটি, বেশ হাসি হাসি মুখখানি। বয়সও অতুল মামার মতো অত বেশি নয়, আমার চেয়ে সামান্য কিছু বড় হবে। অতুল মামার বয়স হয়তো ছিল 16-17। নসু হাসলে তার মুখ দিয়ে যেন মুক্ত ঝরত, দিদিমার সেই গল্পের মতো। এমন সুন্দর মুখ আমার 8 বছরের জীবনে এই অজপাড়া গায়ে কটাই বা দেখেছি। দিদিমার কাছে এসে মাঝে মাঝে সেও গল্প করত। সে যা বলতো তা যেন মধুর, অতি মধুর। আমি হাঁ করে ওর মুখের দিকে এক মনে চেয়ে থাকতাম, আর ওর কথাগুলো যেন গিলতাম। অতুলও তো কথা বলে, কিন্তু তার কথা তো এত ভালো লাগতো না। দিদিমা বলতেন, অতুলের সঙ্গে পাঁচির বিয়ে দেব, বেশ মানাবে। আমি মুখ ভারী করে বলতাম, ছাই মানাবে। দিদিমা হেসে বলতেন, ও মা, মেয়ের কাণ্ড দেখো, কেন মানাবে না? তুমি তো সব জানো। তবে তোর মনটা কি শুনি, কাকে বিয়ে করবি তুই? ওই নসুকে। দিদিমা হেসে গড়িয়ে পড়ে বলতেন, এর মধ্যেই মেয়ে নিজের বর বেছে নিয়েছে, ধন্যি মেয়ে বাবা। একালের মেয়ে কিনা, শুনলে সই নসু নাকি ওর বর হবে। অতুলের মা অমনি হেসে বলতেন, কেন রে, অতুলকে তোর পছন্দ হয় না কেন? অতুল মামার বয়স বেশি। বেশি আর কত, 16 বছর। তাই সে যাই হোক, 16 বছরের বুড়োকে আমি বুঝি বিয়ে করব? নসু হলো ছেলে মানুষ। দিদিমা বলতেন, দেখো সই দেখো, এ কালেমের কাণ্ডটা দেখো। নসুর বয়স সবে 12, ও কি নাকি ওর বেশি পছন্দ। তোমার আর আমার কাল চলে গিয়েছে। 13 বছর বয়সে আমার বিয়ে হলো, উনি তখন 42। দোজপক্ষে আমায় ঘরে আনলেন। তোমারও তো। অতুলের মা বললেন, আমারও তো না, উনি তখন 29 আর আমার 11। দোজপক্ষ তো বটে। শুধু তাই, সতীন বেঁচে। আমায় ভগবান সেদিক থেকে নিষ্কণ্টক করেছিলেন, তাই খানিক রক্ষে। মাঝে মাঝে নসুকে অনেক দিন দেখতাম না। আমাদের পাড়ায় সে আসতো না খেলতে। আমার প্রাণ হাঁপিয়ে উঠত, ছুটে যেতাম মুখুজ্জে বাড়িতে। দেখি
নসু মামা উঠোনে বসে কঞ্চি কেটে খেলাঘরের বেড়া বাঁধছে, সঙ্গে আরও 3-4টি ছেলে, ওরই বয়সী। আমি বলতাম, ও নসু মামা, আমাদের বাড়ি যাওনি যে? কি রোজ রোজ যাব? তুই এত দূর এলি যে, তোর আসতে ভয় করে না? না। খেলা করবি? অন্য ছেলেগুলো তখনই বলে উঠতো, এই মেয়ে মানুষ আবার আমাদের সঙ্গে খেলবি কেন? এই তুই যা, ওই পুটি মান্তিদের সঙ্গে গিয়ে খেলগে যা। নসু বলতো, না না, খেলুক না আমাদের সঙ্গে, তাতে কি? হাবু বলতো, ও কি দা দিয়ে কঞ্চি কেটে আনতে পারবে? কি খেলা হবে ওকে নিয়ে? এই তুই যা, এই যা তো। আমার কাঁদো কাঁদো মুখ দেখে নসু এসে আমার হাত ধরতো, বলতো, কেন ওকে অমন করছিস তোরা? ও কেন কঞ্চি কাটতে যাবে? মেয়ে মানুষ, চুপ করে বসে থাকবে। বস তুই পাছি, বস। আমি অমনি কৃতার্থ হয়ে উঠোনের একপাশে বসে পড়তাম। নসু মামা খেলতে খেলতে হয়তো একটা পেয়ারা ছুঁড়ে দিত আমার দিকে, বসে বসে পেয়ারা চিবুতাম। অনেকক্ষণ পরে বলতাম, নসু মামা, খিদে পেয়েছে। হাবু অমনি বলে উঠত, ওই শোনো কথা, ওসব হ্যাঙ্গামা। নসু মামা বলতো, তুই চুপ কর তো হাবু, খিদে পেয়েছে? চল পিসিমার কাছে 2টো চাল ভাজা খাবি, তেল নুন দিয়ে, নাকি একটা ওই কচি শশা পেরে দেবো তোকে? হ্যাঁ? আমি বলতাম, না, তুমি বাড়ি দিয়ে এসো, আমি বাড়ি গিয়ে ভাত খাবো। হাবু অমনি চোখ পাকিয়ে বলতো, তবে একলা এলি কি করে? কে এখন যাবে তোকে বাড়ি পৌঁছে দিতে? ভারী পাজি মেয়ে তুই একটা। নসু আমায় আগে আগে বাড়ি পৌঁছে দিতে আসতো। ধুলো মাটির পথের ধারে কত কেচোর মাটি, কত বেনে বউ গাছে গাছে পাকা বকুল পড়ে থাকতো বকুল তলায়। নসুকে পাকা বকুল খাওয়াতে ভারী ইচ্ছে করত। আমি বড্ড ভালোবাসি পাকা বকুল। নসু মামাকে কুড়িয়ে খাওয়াতে খুব ইচ্ছে করে, কিন্তু সে বলতো, দূর, ও কষা লাগে খেতে, তুই খা, আমি খাবো না। নসুকে খেতে দিয়ে যেন আমার তৃপ্তি, কিন্তু সে সুযোগও আমায় দিত কই। এইভাবে সারা শৈশব ও বাল্যকাল কেটে গেল সেই আমার ছেলেবেলাকার অতি পরিচিত মামার বাড়ির গ্রামের গাছপালার ছায়ায় চৈত্র মাসের পাখি ডাকা শীতল সকালবেলাকার মতো। আর তারপরেই জীবনের রোদ খরতর হয়ে উঠল ক্রমশ। ফুল ফোটা পাখি ডাকা বসন্ত প্রভাত গেল ধীরে ধীরে মিলিয়ে, বাতাস হয়ে উঠল গরম। সেই গা, সেই তাগড়া সে খাটি এখনো আছে। মাঝে মাঝে এখনো সেখানে যাই। কত বদলে গিয়েছে সে জায়গা। সে মামার বাড়িও নেই, সে দিদিমাও নেই। বাবা কোথায় যেন কাদের আড়তে কাজ করতেন, সামান্য কটি টাকা মাইনে পেতেন। দিদিমার সঙ্গে সংসারের খরচপত্র নিয়ে তার ভারী ঝগড়া তর্ক হতো। বাবা রাগ করে চলে যেতেন বাড়ি থেকে। 2-1 মাস কোনো খবরই আসতো না। মা খুব কান্নাকাটি করতেন। হঠাৎ আবার বাবা একদিন এসে হাজির হতেন। আমাদের দিন এভাবেই চলত। 13 বছর বয়সে আমার বিয়ে হলো আড়ংঘাটার কাছে এক গ্রামে। বিয়ের দিনগতক আগে নসুদের বাড়ি গিয়েছিলাম। নসুর মার শরীর খারাপ। নসু রান্নাঘরে ভাত রাঁধছে। উনুনের আঁচে ওর ফর্সা মুখটা রাঙা হয়ে গিয়েছে। ওদের বাড়ির কোনো বিলি ব্যবস্থা নেই। অনেকগুলো ভাই নসুর, তারা কেউ বাইরে পড়ে, কেউ কাজ করে। নসুর মার শরীর কিন্তু চিররুগ্ন। সংসারের রান্নাবান্নার ভার তাই নসু মামার উপর। আজ অনেক দিন থেকেই নসুর এই অবস্থা দেখছি। নসুর অবস্থা দেখে সত্যি কষ্ট হলো। নসুর মুখের দিকে চাইবার কেউ নেই। ভাইয়েরা সব স্বার্থপর। সংসার চালানোর ভার ওর উপর ফেলে দিয়ে সবাই তারা নিশ্চিন্ত হয়ে আছে। নসু মামা আমায় দেখে হেসে বললে, আয় পাচি, বস। কাল দই পেতেছিলাম, দইটা বসেনি জানিস,
ওই উনুনের পাড়ে রেখে দেবো, কি বলিস? যত সব মেয়েলি গল্পর। সাধে কি ওকে সকলে বলে জনার্দন মুখুজ্জের বিধবা মেয়ে। আমায় বললে, কাল বুঝলি 1 কাঠা মুগের ডাল ভাঙলাম, বেলা গেল ডাল ডুল করতে, গাঁত বাজা ব্যথা না। তুমি ডাল ভাজলে? সত্যি? হ্যাঁ রে, নইলে আর কে করবে। আবার কাল 1 গাদা ময়লা কাপড় ওই সোডা সাবান দিয়ে সেদ্ধ করতে হবে আমাকে। দুঃখিত সুরে বললাম, ওসব মেয়েলি কাজ, তুমি ওসব করো কেন গো? আমায় ডাকলে না কেন? আমি ডাল ভেজে দিতাম। আহা, আমি পারি না কোনটা, তোকে আবার ডাকতে যাবো কেন আমি? লেখাপড়া করবে না নসু মামা? এসব কাজ কি তোমার সাজে? পুরুষ মানুষ লেখাপড়া করো। আমায় আর কে পড়াবে? দাদারা 1 পয়সা দেবে না আমায়। আর তাছাড়া মায়ের শরীর খারাপ, আমি বাড়ি থেকে গেলে রান্নাবান্না কে করে দেবে বল? পড়বার খরচ জুটলেও আমার পড়া হতো না রে। আমি বসে বসে ওর কুটনো কেটে দিলাম, আমার বিয়ের কথা বললাম। নসু মামা বিশেষ কোনো আগ্রহ প্রকাশ করলে না। ও যদি একটুও আগ্রহ প্রকাশ করত, শুনতো কোথায় আমার বিয়ে হচ্ছে ইত্যাদি, তাহলে আমার ভালো লাগতো। কিন্তু না, সে সুখ আমার অদৃষ্টে নেই। নসু মামা একটা কথাও জিজ্ঞেস করলে না সে সম্বন্ধে। আমার বিয়ের রাত্রে নসু নেমন্তন্ন খেয়ে এলো পেট পুড়ে, কিন্তু না এলো একবার বিয়ে দেখতে, আর না এলো একবার বাসর ঘরে উঁকি মেরে দেখতে। আমার মনটা যেন কেমন ফাঁকা ফাঁকা। ও যদি একবার আসতো তবে আমার খুব ভালো লাগতো। মনের মধ্যে ডুব দেবার সময় আমার তখন নয়, তবুও কি যেন একটা হয়ে গেল। এত বাজনা, এত খাবার দাবার, এত লোকজন, আমার পরনে নতুন কাপড় গয়না, কিছুই যেন ভালো লাগলো না। মনে যেন সেই উৎসাহ নেই। আগেই বলেছি, আমার বিয়ে হয়েছিল আড়ংঘাটার কাছে শিকারপুরে। স্বামীর বয়সও 17-18 বেশি নয়, রোগা চেহারা, মাথার চুলগুলো ওঠা। বিয়ের পরে জানা গেল স্বামী ম্যালেরিয়ার পুরনো রোগী, মাসে 2 বার ম্যালেরিয়া জ্বর বাধা আছেই। আড়ংঘাটার যুগল কিশোর ঠাকুরের মেলার সময় ময়রার দোকান খোলেন আমার খুড়ো শ্বশুর। আমার স্বামী তাড়ু দিয়ে সন্দেশ মুরকি ভিয়েন করেন। শ্বশুরবাড়িতে যাবার সময় মনে খানিকটা কৌতূহল নিয়ে যে না গিয়েছিলাম এমন নয়। না জানি কেমন বাড়িঘর, কেমন খাওয়া দাওয়া। গিয়ে দেখি পুরনো আমলের ইট বের করা কোঠা বাড়ি, 2টি মাত্র ঘর, ছোট্ট একটা বারান্দা। তবে সব ঘরগুলির সামনে শান বাঁধানো টানা রোয়াক, এবং রান্নাঘরটিও কোঠা। খুব বড় একটা আম গাছ সমস্ত বাড়ির উঠোন জুড়ে খুপসি করে রেখেছে। আমার শাশুড়ি গর্বের সুরে বললেন, আমের সময় তো আসছে, দেখো বৌমা, এমন আম এ অঞ্চলে নেই আমার বাগানে যা আছে। ডাক সাইটে বাগান কর্তা করে রেখে গিয়েছিলেন। এস্তেক গোয়ারি, এস্তেক শান্তিপুর, কোথা থেকে কলমের চারা এনে না পুঁতেছেন। আমের সময় এলো, কোথা থেকে ব্যাপারীরা এসে বাগানখানা কিনে নিলে। 2-1 ঝুড়ি যা আম তা আমাদের বাড়ি এলো, তা থেকে 2-1টা জুটলো আমার ভাগ্যে। শাশুড়ি নিতান্ত বাজে কথা বলেননি, আম কিন্তু বেশ ভালো। আমায় বললেন, তুমি কি খেতে ভালোবাসো? আমি লজ্জা টজ্জার ধার ধারিনি, বলে ফেললাম, তেলে ভাজা খাবার। স্বামী বললেন, দূর, অমন বোকা মেয়ে কেন, ভালো খাবারের নাম করো। গজা, জিলিপি। কেন, খাজা? সে আবার কি গা, আমাদের গায়ে তো শুনিনি। উনি হো হো করে হেসে বললেন, পাড়া গিয়ে ভূত একটা। শোনো, আমাদের এই শহর বাজার জায়গা, কাল খাজা আনবো লুকিয়ে।
কিন্তু সাবধান, মা যেন টেন না পায়, তাহলে বকবে। আমি নিজে খাজা ভিয়েন করি। সেই থেকে মাঝে মাঝে স্বামী লুকিয়ে লুকিয়ে খাবার আনেন। কোনোদিন খাজা, কোনোদিন মিহিদানা। আমরা দুজনে বসে লুকিয়ে লুকিয়ে খাই। স্বামী বললেন, সবাইকে দিতে গেলে চলে না, খুড়তুতো ভাইয়েরা সব হাঁসের পাল, সবার মুখে দিতে গেলে তোমার মুখে এক টুকরো উঠবে না। শ্বশুরবাড়ি ভালো লাগলো না বটে, তবে স্বামীকে কিছুটা ভালো লাগলো এই খাবার খাওয়া থেকে। উলোর জাতের মতো বড় মেলা এই অঞ্চলে নেই। সে সময় ময়রার দোকানে কাজ বেশি। উনি ফেরেন অনেক রাতে, হাতে বড় বড় ঠোঙায় খাবার ভর্তি। উনি হেসে বলতেন, এসো দুজনে পেট পুড়ে খাই, খাও খাও খাও। একদিন কি করে যেন খুড়ো শ্বশুর টের পেলেন লুকিয়ে খাবার আনার ব্যাপারটা। এ নিয়ে খুব ঝগড়া হলো বাড়িতে। আমাকে আর ওকে যথেষ্ট অপমান গালিগালাজ সহ্য করতে হলো। খুড়ো শাশুড়ি বললেন, ও আমার নলায় সব ঝটা মারি, লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে দোকানটা শেষ করে দিলে গা। এমন অলক্ষী বউ তো কখনো দেখিনি, শুনিও নি। লজ্জাও করে না গো গুরুজনকে লুকিয়ে লুকিয়ে খেতে। স্বামীকে রাত্রে বললাম, আর ওসব এনো না, দেখো তো কি কাণ্ড তুমি বাঁধালে। স্বামী বললেন, না, আনবে না। আমায় কি মাইনে দেয় কাকা? বিনে পয়সা তো চাকর করে রেখেছে, পেটে দুটো খাবো না? লুকিয়ে ঠিকই আনবো, তুমি দেখো। এমন করে কাকা ধরে তা আমিও দেখব। স্বামীর শরীর ভালো নয়, অথচ ঘোর পেটুক। আমার কথা শুনতেন না। খাবার চুরি আর বন্ধ হলো না। রোজ রাত্রে এক গাদা বাসি লুচি আর রসগোল্লার রস আনেন, নিজে খান, আমাকেও যথেষ্ট দেন। ওর পেটের অসুখ আর ছাড়ে না। আর আমার বারণও শোনেন না মোটে। বলেন, খেয়ে যা উঠিয়ে নিতে পারি, কাকা এক পয়সাও তো উপুর হাত করবে না। আমি বললাম, আমি বাপের বাড়ি যাব আষাঢ় মাসে, আমায় নতুন কাপড় কিনে দেবে না? উনি ঠোঁট উল্টে বললেন, কে দেবে? কাকা? তা দেখে আর বাঁচলাম না। সত্যি আমার নতুন কাপড় হবে না? বাপের বাড়িতে কিন্তু সবাই নিন্দে করবে। যদি আমি দিতে পারতাম সব হতো। আমারও কি ইচ্ছা করে না তোমায় নতুন কাপড় দিতে? কোথায় পাবো? তাই তো, অনেকের নিন্দে শুনতে হবে, তাই ভাবছি। আষাঢ় মাসে বাপের বাড়ি এলাম। স্বামীও আমার সঙ্গে এলেন। তাকে দেখে গ্রামের সমবয়সী মেয়েরা নানা রকম নিন্দেবাদ করতে লাগলো। আমায় একদিন রায়বাড়ির মেজগিন্নি বললেন, হ্যাঁ রে পাঁচি, জামাই নাকি তাড়ু ঘটে ময়রার দোকানে। আমি অত শত বুঝিনে। বললাম, হ্যাঁ, খুব ভালো খাজা তৈরি করে, সবাই হাতের সুখ্যাতি করে গো মাসিমা। মেজগিন্নি হেসেই খুন। তার বড় পুত্রবধূ যে বাপের বাড়ি থেকে আসতে চায় না, বাপের বাড়ির কোন এক প্রতিবেশী ছেলের সঙ্গে প্রণয়ে আসক্ত, এসব কথা তিনি তখন ভুলে গেলেন। আমার স্বামীর খাবারের দোকানে কাজটাই প্রবল দোষের ও নিন্দের কারণ হয়ে উঠল তার কাছে। আমার স্বামীকে গ্রামের লোকে নতুন জামাই বলে খ্যাতির আদর করলে না। আমার তাতে মনে বড় দুঃখ হলো। নতুন জামাইকে সকলে নেমন্তন্ন করে খাওয়ায়, আমার স্বামীকে সবাই যেন কেমন হেনস্থা করলে। নসুমামা ঠিক তেমনি ভাত রাঁধছে। আমি তার ওখানে গিয়ে বসে গল্প করে একটু যা আনন্দ পেতাম। একটা জিনিস দেখলাম, নসু ধর্মে কর্মে মন দিয়েছে এই বয়সেই। চন্দন ঘষছে দেখে বললাম, দিদিমা পুজো করেন বুঝি আজকাল? নসু হেসে বললে, মা নয়, পুজো করব আমি। রোজ শিব গড়িয়ে পুজো করি। মানুষ হয়ে জন্মে শুধু খেয়ে যাব শুয়োরের মতন, তা হয়? আমার হাসি পেল ওর মুখে তত্ত্ব কথা শুনে। নসুমামা শশা কেটে খেতে দিল, নিজেই নারিকেলের নাড়ু করেছে ঘরে, তা দিলে, চা খেতে দিলে। বছর 2-3 কাটল। আমার স্বামীর শরীর সারল না, ক্রমেই যেন আরো খারাপ হয়ে উঠছে। শাশুড়ি ও খুড়ো শাশুড়ি মিলে বললেন,
ওই অলক্ষণে বউ আসার পর থেকে আমার বাছার শরীর একদিনও ভালো গেল না গো। শাশুড়ি বললেন, সংসারের কোনো জিনিসে আঁট নেই, তা দেখেছ লক্ষ্য করে? কথাটা নেহাত মিথ্যে নয়, এ আমিও স্বীকার করছি। সত্যিই যেন কোনো জিনিসে কোনো আসক্তি নেই আমার। ভালো কাপড় নয়, গহনা নয়, কোনো কিছুতে না। আমার স্বামী বলেন, পয়সা জমাও না কেন? যা মাঝে মাঝে হাতে এনে দিই, জমিও, তোমারই আখেরে ভালো হবে। ওসব কথা আমি শুনেও শুনিনি কোনোদিন। কার আখেরে কি হবে সে ভেবে আমার কি লাভ? আমার একটি ছেলে হলো, কয়েক মাস পরে মারাও গেল। স্বামীর অসুখ সারে না, সংসারে খেটেই মরি, মুখের মিষ্টি কথা কেউ বলে না। স্বামী আমায় নানা রকম সাংসারিক উপদেশ দেন। তার যেরকম শরীর, কবে মরে যাবেন তখন কি উপায় হবে? আমি যেন কিছু কিছু হাতে রাখি। এ কথা আমি যখন শুনি তখনই মনে থাকে, তারপরে আর মনে থাকে না। সেই মাঘ মাসে আমি বাপের বাড়ি এলাম। গ্রামে এসে শুনি নসুম আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। সে দিনরাত পুজো আচ্চা নিয়ে থাকে, কারোর সঙ্গে কথা বলে না, কিরকম যেন। আমি গিয়ে দেখা করলাম বিকেলের দিকে। নসুমামা বললে, কি খবর পাঁচি, কখন এলি? কাল এসেছি। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি, খুব আনন্দে আছি। সবাই তোমাকে পাগল বলছে যে। নসুমামা মৃদু হেসে চুপ করে রইল। তারপর আমার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে বললে, আমি আমি আসল বস্তু পাওয়ার চেষ্টায় আছি। এ তো যে যাও বলে ওটা বলুক, বলুক না, আমি পাগলি হই আর ছাগলি হই। হ্যাঁ রে পাঁচি। শেষের কথাগুলো আমার কানে একটু অসংলগ্ন মতো ঠেকলেও নসুমামার ওপর আমার শ্রদ্ধা বেড়ে গেল। কি যেন একটা ওর মধ্যে আমি পেলাম, যা সাধারণ মানুষের মধ্যে আমি দেখিনি। ওর মুখের চেহারা যেন অন্যরকম হয়ে গিয়েছে। লোকে টাকা কড়ি, ঘর জমি আঁকড়ে পড়ে আছে দেখছি আমার চারপাশে। খুড়ো শাশুড়িকে দেখেছি, গাছের সামান্য একটা আম যদি গাছের তলা থেকে কোনো বাড়ির ছেলে কুড়িয়ে নিয়ে যায়, তবে তার সঙ্গে ঝগড়া করে তিনি পাড়া মাত করেন। গায়ের মধ্যে দেখেছি এক হাত জমি হয়তো এগিয়ে বেড়া দিয়েছে কেউ, তাই নিয়ে মামলা মোকদ্দমা 2-3 বছর ধরে চলেছে। এমন আবহাওয়ার মধ্যে নসুমামা মানুষ হয়েও স্বতন্ত্র। ওর কাপড়ে চোপড়ে, খাওয়ায়, বিষয় আশয়ে কোনো আসক্তি নেই। পৈতৃক বিষয় আছে, কিন্তু ভাইদের দিয়ে বসে আছে সর্বস্ব, একটা পয়সাও চায় না। আমার স্বামী এসে 2-4 দিন রইলেন। স্বামীর ওপর আমার কেমন একটা মায়া হয়। ওর মুখের দিকে কেউ চায় না আমার শাশুড়ি ছাড়া। তাও তিনি বুড়ো হয়েছেন, দেওরের কাছে কোনো কথা তার খাটে না। আমাদের গ্রামেও তার তেমন খাতির যত্ন নেই। বললেন, এই গায়ে একটা ঘর করলে ভালোই হয়। কেন? শ্বশুরবাড়ি বাস করবে, কেউ কিছু বলবে না? বলুক কি, কাকার ওখানে আর ভালো লাগে না। দেখো ভেবে। তোমার গায়ের লোকগুলো যেন কেমন কেমন, ভালো করে কথাই বলে না। আমার রাগ হলো। বললাম, তারু ঘোটা জামাইকে কে খাতির করবে শুনি? স্বামী হেসে চোখ টিপে বললেন, হ্যাঁ, রোজ রোজ রাত্রিরে খাজা খাওয়ার সময় তো খুব ভালো লাগে। 2-1 দিন বাদে উনি চলে গেলেন। যাবার সময় আমার হাতে 13 আনা পয়সা দিয়ে বললেন, শোনো, এই পয়সা দিয়ে খাবার কিনে খেও, মাসখানেক থেকো, তারপর এসে তোমায় নিয়ে যাব, কেমন? আর আসেননি তিনি। সেই মাসের শেষের দিকে পুরনো আমাশা রোগে তিনি আমার সিঁদুর আর হাতের শাঁখা ঘুচিয়ে ইহলোক ত্যাগ করলেন। বাবা চিঠি পেয়ে আমাদের প্রথমে কিছু বলেননি,
তারপর 2 দিন পরে মাকে একদিন বললেন, হ্যাঁ, একটা কথা, জামাইয়ের বড় অসুখ, চিঠি পেয়েছি। মা আড়ষ্ট সুরে বলে উঠলেন, সে কি গো, তো তুমি এতক্ষণ বলনি কেন? আর হাটের চিঠিখানা পেলে বুঝি? কই দেখি চিঠিখানা একবার। বাবা আমতা আমতা করে বললেন, তা মানে মনে ছিল না, মানে তা নয়, মানে। আমি কান খাড়া করে পাশের ঘরে বসে সব শুনছি। আমার বুকের মধ্যে ঠিপ ঠিপ করছে, মাথায় যেন রক্ত উঠে যাচ্ছে, জিভ শুকিয়ে আসছে। আমি বুঝতে পারছি সব। বাবা অত্যন্ত ব্যস্তবাগীশ লোক। জামাইয়ের অসুখ সংবাদে চুপ করে বসে থাকবার মানুষ তো তিনি নন। মা ছুটে হাঁপিয়ে বাবার কাছে এসে বললেন, শোনো, আমার মনে হয় কি তুমি না এখনই ওর কাছে চলে যাও। হ্যাঁ, আচ্ছা, মেয়েটাকে নিয়ে যাওয়ার কথা কিছু বলেনি? তুমি 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 মেয়েটাকে সাথে করে নিয়ে যাও, বুঝলে? বাবা শুষ্ক মুখে বললেন, আর সেখানে গিয়ে কি হবে কিন্নি, সব তো শেষ হয়ে গিয়েছে। মা মেঝের ওপরে আছড়ে পড়লেন আর্তচিৎকার করে। ভগবান, কি হয়ে গেল? আমি কিন্তু বেশ সহজভাবেই কথাটা শুনলাম, কারণ আমি আগেই বুঝতে পেরেছি বাবা কি বলবেন। এইভাবে আমার বিবাহিত জীবনের ইতি হয়ে গেল। কি করব, আমার অদৃষ্ট। বাবা তো বুড়ো হাবড়া স্বামীর হাতে আমায় দেননি, ছোকরা দেখেই দিয়েছিলেন। আমার কপালের লেখা, কারো দোষ নেই তাতে। আমার কিন্তু বিশেষ দুঃখ নেই মনে। বিশেষ কিছু যে হারিয়েছি, বিশেষ কোনো অভাববোধ নেই। লোকে বলছে আমার নাকি সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হলো কিছু তো বুঝতে পারছি না। মাছ খেতে পাবো না, নাই বা পেলাম। একাদশী করতে হবে, করব। ভালো খাওয়া বা পড়ার দিকে আমার কোনো ঝোঁক নেই। তবে মানুষটার ওপর মায়া জন্মেছিল বটে, তাকে আর দেখতে পাবো না, এইটুকুই যা কষ্ট। বিধবা হওয়ার পরে আমি অনেকবার শ্বশুর বাড়ি গেলাম। শাশুড়ির সেবা করি, মুখরা জায়ের সংসারে পুত্রহীনা বৃদ্ধার বড় কষ্ট। যতদূর পারি সেটুকু ঘোচাবার চেষ্টা করি। একাদশীর দিন শাশুড়ি বউয়ে নিরম্ব উপোস করি। সন্ধ্যের সময় তার পায়ে তেল মালিশ করি। খুড়ো শাশুড়ি সর্বদা শোনান আমি নাকি অলক্ষণে বউ। আমায় ঘরে এনেই তার সোনার চাঁদ ছেলে দুধের বাচ্চা মারা গেল। ভাসুরপোর ওপর এমন স্নেহ ভাসুরপোর জীবদ্দশায় কোনোদিন দেখেছি বলে তো আমি মনে করতে পারলাম না। আশ্চর্য। একবার বাপের বাড়ি এসে শুনলাম নসু মামা বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। 6 মাস পরে খবর এলো হালি শহরের এক কালী মন্দিরে সে আছে। গঙ্গার তীরে 2খানা ভাঙা মন্দির, সেখানে সে পুজো আচ্চা নিয়েই নাকি আছে। খবরটা দিলে ও পাড়ার বুধো গয়লার মা ঘোষপাড়ার দোল দেখে দেশে ফেরবার পথে সে হালি শহরে গিয়েছিল, সেইখানেই নাকি দেখা হয়েছে। আমি মনে মনে ভাবলাম ওর পক্ষে ভালোই হয়েছে। কি জানি কেন আমার মনে হয় নসু মামা যা করে তাই ভালো। এইভাবে দিনের পর দিন কাটে। বৃদ্ধা শাশুড়িকে কত যত্নে আগলে নিয়ে বেড়াই। বাপের বাড়ি গিয়ে বেশি দিন থাকতে পারি নে, পাছে বুড়ির কষ্ট হয়। একদিন শাশুড়ি বললেন, চল মা, সান্যাল মশাইদের বাড়ি ভাগবত শুনে আসি। সে কে মা? পাড়ার বুড়ো সান্যাল দাদা। দেখনি বুড়োকে? সান্যাল মশাইয়ের বাড়ি গেলাম। ওর অবস্থা বেশ ভালো মনে হলো বাড়িঘর দেখে। শুনলাম 2 ছেলে কলকাতায় চাকরি করে, তাদের স্ত্রী পুত্র তাদেরই সঙ্গে কলকাতার বাসায় থাকে। সান্যাল মশাই বিপত্নিক, বয়স 76 বছর। নিজেই বললেন একটি বিধবা বোন বাড়িতে থাকে, ও রান্না বান্না করে। আমাদের দেখে খুব যত্ন করলেন,
আমাদের সামনে ভাগবত ব্যাখ্যা করে শোনালেন। সেই থেকে সান্যাল মশাইয়ের বাড়িতে রোজ যাই। আমায় তিনি বড় ভালোবাসেন। যোগবাশিষ্ঠ ও ভাগবত তার প্রিয় বই। যদি দুদিন না যাই, সান্যাল মশাই আমার শ্বশুরবাড়ি আসবেন। আমার শাশুড়ি তার বৌমা ডেকে বলেন, ও বৌমা, তা বলি নির্মলা কোথায়? ডেকে দাও। নির্মলা আমার ভালো নাম। আমি বের হয়ে এসে বলি, কি দাদু? আরে দাদু কি গো, আমি তোমার জ্যাঠামশাই হই। তোমার শ্বশুরের চেয়ে 11 বছরের বড় আমি। আমার ওখানে কদিন যাওনি কেন বলো তো? আজ অবশ্যই আসবে কিন্তু, কেমন? আবার নিয়মিতভাবে যাই। সান্যাল মশাই আজকাল আর কোনো শ্রোতা চান না। আমার মধ্যে যে কি দেখেছেন, আমাকে পেয়ে তিনি বড্ড খুশি। যোগবাশিষ্ঠ পাঠ জমে না আমি না গেলে। একদিন তাকে বললাম, জ্যাঠাবাবু, আমি তো মুখ্য মেয়ে মানুষ, আমার মধ্যে কি পেলেন আপনি? কি পেলাম জানি না, কিন্তু তুমি গেলে মা, আমার গীতা আর যোগবাবিষ্ঠ জ্যান্ত হয়ে ওঠে। ওদের শ্লোকের মধ্যে থেকে নতুন ভাষ্য বেরিয়ে আসে। আনন্দই যদি শাস্ত্র আলোচনার উদ্দেশ্য হয় মা, তবে সেটা 16 আনাই পাই তুমি আসলে। আমি হেসে বললাম, তাহলে বলুন জ্যাঠামশাই, আমার মতো শ্রোতা আপনি অনেকদিন পাননি, তাই না? সত্য বলেছ মা, এতদিন জানতাম না যে লোককে শুনিয়েও এত আনন্দ হয়। নিজেই চর্চা করতাম, এই পর্যন্তই যা। আজ কিন্তু অন্যরকম বুঝছি। উপযুক্ত শ্রোতা পেলে আমারও ভালো লাগে বলেই যাই। কেমন যেন মন বদলে যাচ্ছে। যে মন আমার কোনো কালেই সংসারে ছিল না, তা আরও নিরাসক্ত হয়ে পড়েছে। বন্ধনের মধ্যে কেবল বৃদ্ধা শাশুড়ি। বৃদ্ধা কাঁদেন, আমি বসে যোগবাশিষ্ঠের উপদেশ শোনাই, কিন্তু তাতে তার মন ভেজে না। ঘোর বিষয়ী মন। এই বয়সেও কাঁঠালের ভাগ নিয়ে, সজনে ডাঁটার ভাগ নিয়ে খুড়ো শাশুড়ির সঙ্গে ঝগড়া চলে। আমি বলি, মা, কি হবে আপনার এঁচড় আর সজনে ডাঁটার চুলচেরা ভাগে? ওর কি সার্থকতা? ভগবানের নাম করুন। বাতাবি লেবু ফুটল ফাগুন মাসে, পথে পথে অপূর্ব সুগন্ধ ছড়িয়ে। ঘেটু ফুলের বাষ্পনের তলা ভর্তি হয়ে গেল। কোকিলের ডাকে মন উদাস হয়ে ওঠে। কত কথা ভাবি, বাল্যকালের কথা, মা বাবার কথা, স্বামীর কথা। জীবনে কিছু না পেয়েই যেন সব কিছু পেয়েছি। যদি কোনো হিসেবি বিষয়ী লোক বলে, কি পেয়েছ, হিসেব দেখাও, হয়তো কিছু দেখাতে পারবো না, কারণ বাইরে আমার অর্ধমলিন সরু পার ধুতি আর দুগাছি অতি সরু বিবর্ণ সোনার চুরির মধ্যে কেউ লাভের সন্ধানই খুঁজে পাবে না। আমার মন বলে, কি এক জিনিসের ঠিকানা মিলেছে, যার দরুন অফুরন্ত আনন্দের ভাণ্ডার আজ আমার কাছে খোলা। অন্য সব কিছু যেন তুচ্ছ হয়ে গিয়েছে। একদিন আমার শাশুড়ি বললেন, ও বৌমা, তোমাদের গায়ের একটি ছেলে আমাদের গ্রামে হরিকলুর বাড়িতে এসে চাকরি করছে। বামুনের ছেলে, দিব্যি চেহারা, কিন্তু বাপু কলু বাড়ির জল তোলে, গরুর জাপ কাটে, এ আবার কেমন কথা? বড্ড গরিব বোধ হয়। আমি দেখিনি, কে কাল বলছিল ঘাটে। বললে বৌমা দেশের লোক। যেদিন শুনলাম সেই দিনই পথে নসুম আমার সঙ্গে দেখা, কিন্তু প্রথমটা চিনতে পারিনি। নসুম আমার মাথায় বড় বড় চুল, পরনে শাড়ি, আধঘোমটা দেওয়া, হাতে কাচের চুড়ি, মেয়েলি বেশ, অথচ মুখে ঈষৎ গোপ দাড়ি। আমার হাসি পেল ওর এই অপরূপ বেশ দেখে। আমায় দেখে মেয়েলি সুরে বললে, ও পাঁচি, ভালো আছিস তো ভাই? আমি অবাক হয়ে বললাম, তোমার এ কি বেশ নসুমামা? নসুমামা অদ্ভুত হাসি হেসে বললে,
এই থাকলেই হলো একরকম। তুমি নাকি কলুবাড়ি বাসন মাজো, জল তোলো? তাতে দোষ কি? সে তুমি যা ভালো বোঝো। বৃদ্ধা শাশুড়ি সেই শ্রাবণ মাসে দেহ রাখলেন। দিন 10 জ্বরে ভুগে গভীর রাত্রে মৃত্যুর কিছু পূর্বে অশ্রুভরা চোখে আমার দিকে চেয়ে বললেন, তোমাকে তোমাকে কার কাছে রেখে যাচ্ছি মা? বৃদ্ধার আকুল সুরে মনে ব্যথা বাজল আমার। তার জড় শীর্ণ হাত দুটি ধরে বললাম, কেন? আমার সোনার চুড়ি আছে, 1 বিঘে আমন ধানের জমি আছে, ভাবনা কি আমার? মা, তুমি কিচ্ছু ভেবো না আমার জন্যে। বিষয়ী লোককে বিষয়ের ভাষায় সান্ত্বনা দিই। আমি জানি যার কাছে আমি আছি তিনি আমায় কোনো দিন ফেলবেন না, চরণে স্থান দেবেন। নসুম আমার সঙ্গে দেখা আবার একদিন। সে 1 গাদা কাপড় সেদ্ধ নিয়ে ঘাটে যাচ্ছে কাচতে। আমি বললাম, ওসব কাজ আমায় দাও নসুমামা, আমি তোমায় করতে দেব না। জোর করে সেগুলো তার কাছ থেকে নিয়ে নিজে কেচে দিলাম। আমার চোখের সামনে ওসব খাটুনি খাটতে দেব না ওকে। বললাম, হরিকলুর বাড়ি গোয়াল আমি পরিষ্কার করে দেব। না পাচি, লক্ষ্মীটি, লোকে কি বলবে তোকে বল? আমি গ্রাহ্য করি নে। আমি করি। মিথ্যে কথা, তুমি কিচ্ছু গ্রাহ্য করো না। কলুবাড়ির বাসন মাজছো, অথচ এইসব কথা তুই বুঝবি নে পাচি। ওসব করিস নে কখনো। ভালো মেয়ে না তুই। ওর কথা সান্যাল জ্যাঠাকে বলতে তিনি বড় ব্যস্ত হয়ে পড়লেন ওকে দেখবার জন্যে। হরিকলুর বাড়ির পেছনে একটা পুকুর, পুকুরের চারিধারে আম কাঁঠালের বাগান। তারই একটা গাছতলায় দেখা গেল ও চোখ বুজে বসে। সেই থেকে সান্যাল মশায়ের সঙ্গে ওর ভাব হয়ে গেল। যোগবাশিষ্ঠের দলে ভিড়ে পড়ল। সান্যাল জ্যাঠা বলেন, ছেলেটি শুদ্ধ সত্য। শীতের প্রথমে কলুপাড়ায় কলেরা দেখা দিলে। একদিনে 18টার কলেরা হলো, 5টা মরে গেল। নসুমামা কি ভীষণ পরিশ্রম করে সেবা শুরু করলে। হরিকলুর ছোট ভাই ওর সেবাতেই নাকি বেঁচে উঠল। রাত্রে ঘুমোয় না, নিজে হাতে রোগীদের গা ও বিছানা পরিষ্কার করে। কলেরায় কলুপাড়া উজাড় হয়ে গেলে ধরলে কিছু দূরে মুচিপাড়াকে। ভয়ে তখন মুচিপাড়ার অনেক লোক পালিয়েছে। বুড়ো হিরু মুচি একদিনের অসুখে মারা গেল। কিন্তু তখন এমন ভয় হয়ে গিয়েছে, মরা ঘরের মধ্যে পড়ে রইল সারা দিন, কেউ ফেলতে চায় না। সন্ধ্যের পর নসুমামা একা গিয়ে ঠ্যাঙে দড়ি বেঁধে ফেলে দিয়ে এলো খালের ধারে শ্মশানে। যোগবাশিষ্ঠের আসরে এ কথা শুনে আমি উত্তেজিত হয়ে উঠলাম। আমিও যাব, নসুমামাকে সাহায্য করব। লোকে যে যা বলে বলুককে। জ্যাঠামশাই হেসে বললেন, মা, এ কাজ তোমার নসুমামার, তোমার জন্য নয়। সব কাজে অধিকারী ভেদ আছে। কেন? আমার অধিকার জন্মায়নি? তোমার বুড়ো শাশুড়ি মারা গিয়েছে, জগতে কি আরো বুড়ো হাবড়া নেই? আপনি বলুন নসুমামাকে। ও আমাকে নিতেই চায় না কোনো কাজে। আমি যাব জ্যাঠামশাই। এই অবস্থায় হঠাৎ একদিন নসুমামা গ্রাম ছেড়ে চলে গেল। কলুপাড়ার সবাই হাই হাই করতে লাগলো। খুড়ো শাশুড়ি বললেন, ভালোই হলো চলে গেল, সুবুদ্ধি হয়েছে। বামুনের মুখে অমন করে হাসাতে হয়? তারপর মুখ টিপে হেসে বললেন, বৌমার বাপের বাড়ির লোক। খুব কষ্ট হয়েছে তোমার বৌমা, তাই না? যখন তখন দেখা হতো তো। অন্য গা থাকতে এ গা এসেছিল, সেই জন্যই হয়তো। তবুও তো দেশের বাড়ির লোক আছে একটা। ছিলে খোলা ধনুকের মতো শটাং সোজা হয়ে বলে উঠি, নিশ্চয়ই, আমার কষ্ট তো হবারই কথা। হরিকলু
একদিন সান্যাল জ্যাঠার কাছে বললে, অমন মানুষ হয় না। ছোট ভাইটা বেঁচে উঠল, হাতে পায়ে ধরতে গেলাম, বলি তুমি ব্রাহ্মণ, আমার ঘরে হেনস্থা কাজ আর করতে তোমায় দেব না। 2 মাসের মাইনেও বাকি, একটা পয়সাও নিল না যাওয়ার সময়। হঠাৎ পালিয়ে গেলেন। আমায় যেন ক্ষমা করেন তিনি। হাত জুড়ে সে উদ্দেশ্যে প্রণাম করলে। আবার ফাগুনে বনে বনে ফুল ফুটেছে, আবার কোকিলের ডাক পথে পথে। মুচুকুন্দ চাপার সুগন্ধে ঘাটের রানা ভুরভুর করে। আমি একদিকে যেন সম্পূর্ণ নিঃস্ব। জ্যাঠামশাইয়ের বৈঠকখানায় যোগবাশিষ্ঠ শুনতে যাই রোজ বিকেলে। সম্পূর্ণ নিঃস্ব হয়ে, রিক্ত হয়েই বোধ হয় সেখানে পৌঁছতে হয়। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প নসু মামা ও আমি। গল্প পাঠে তনুশ্রী সাহা। নসু মামা চরিত্রে সব্যসাচী চৌধুরী, দিদিমা বিপাশা সরকার, অতুল এবং সান্যাল মশাইয়ের চরিত্রে সমী শুভ্র গাঙ্গুলি, অতুলের মা এবং খুশশাশুড়ির চরিত্রে মৌসুমী পাল, হাবু সন্দীপ দেবনাথ, শাশুড়ি সুকন্যা ব্যানার্জি, রায়বাড়ির মেজগিন্নি শিপ্রা মুখার্জি, নির্মলার মা প্রাণাভি বোস, নির্মলার বাবা অরিজিৎ রয় চৌধুরী এবং স্বামী হরিকুলু ও গল্পের সূত্রধার আমি সৌম্য। ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে তনুশ্রী সাহা ও সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।